আমি যদি ভারত হই, আমার কাঁধে বন্দুক রেখে আমি আমেরিকাকে গুলি চালাতে দেবো না। এটা হচ্ছে সহজ বাংলায় ভারতের পলিসি। তাহলে একটা কাঁধ এরকম দরকার। সেই কাঁধ যখন ভারত হচ্ছে না, বাংলাদেশ হচ্ছে আমেরিকার সেই কাঁধ। নমস্কার, আমি সত্যজিৎ চক্রবর্তী, আপনারা দেখছেন সত্যজিৎ জার্নাল। কি মনে হয় বাংলাদেশ কি হবে? মানে বাংলাদেশে হঠাৎ করে আমেরিকার সেনা ঢুকলো এবং শেখ হাসিনা পরবর্তী অধ্যায়ে আমরা দেখলাম বাংলাদেশে ওয়াকারুজ্জামান সেনাপ্রধান, তিনি বাংলাদেশের ইউনূস সরকার, তত্ত্বাবধায়ক সরকারকে বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে, আমরা আর বেশি দিন অনির্বাচিত সরকারের অধীনে থাকবো এবং বাংলাদেশে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যেটা নির্বাচিত সরকার ছাড়া অনির্বাচিত সরকার নিতে পারে না। মানে এই জিও পলিটিক্স থেকে বাংলাদেশ ঢুকছে নাকি বাংলাদেশ তার নিজস্ব পলিটিক্সেই আছে? কি মনে হয়? এই বাংলাদেশের বিষয়টা না, সত্যি কথা বলতে আমিও কনফিউজ হয়ে যাই। কনফিউজ হওয়ার একটাই কারণ বাংলাদেশের নেতারাও কনফিউজ। তাদের যদি দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা থাকতো তাহলে না এটা বোঝা খুব সহজ হতো। এবার কয়েকটা ক্যারেক্টারের নাম তুমি বললে, এই ক্যারেক্টারগুলো এক এক করে আসে। সবার আগে হচ্ছে ডক্টর ইউনূস বা মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস বা মোহাম্মদ ইউনূস এতদিন ছিলেন বিদেশে। হঠাৎ করে একটা গেম ওখানে হলো, সিআই এর গেম হোক, চাইনিজ গেম হোক বা আইএসআই এর গেম হোক, বা এক কথায় বলতে গেলে ভেঙে বলি সহজভাবে, সবার মিলিত একটা প্রয়াসে ভারতকে টাইট দেবে বলে ডক্টর ইউনূস এলেন। এবার ডক্টর ইউনূসকে তার সমস্যা হচ্ছে কি, তার যে রাজনৈতিক আকাঙ্ক্ষা ছিল এর আগে, সেই রাজনৈতিক আকাঙ্ক্ষা তিনি ফুলফিল করতে পারেননি। তার দল ভেঙে চুরমার এবং নতুন একটা পার্টিকে তিনি প্রমোট করলেন। ওখানকার কি নাম দিয়েছে, জাতীয় পার্টি, ন্যাশনালিস্টিক কি একটা পার্টি, কয়েকজন বাচ্চা মিলে তৈরি করেছে। তিনি পেছন থেকে ওটাকে ব্যাক করছেন, কিন্তু তিনিও খুব ভালোভাবে জানেন যে আজ হোক বা কাল আমাকে দেশ ছেড়ে চলে যেতে হবে। কেন দেশ থেকে চলে যেতে হবে? দেশ ছেড়ে এই কারণেই চলে যেতে হবে কারণ তিনি যেই কর্মকাণ্ডগুলো বর্তমানে সেখানে করছেন, তিনি আওয়ামী লীগকে ব্যান করে দিয়েছেন। খুব ভালো করেছেন। আজ না কাল হোক আওয়ামী লীগ কিন্তু এর আগেও এরকম অনেকবার, যারা জানেন জিও পলিটিক্স সম্পর্কে বা বাংলাদেশের রাজনীতি নিয়ে, তারা জানেন যে আওয়ামী লীগ এর আগেও বেশ কয়েকবার এরকম ব্যান হয়েছে, আবার ফিরে এসেছে। দুটো দিক হতে পারে। আওয়ামী লীগ চিরকালের জন্য সমাপ্ত হয়ে গেল, যেটা সম্ভাবনা কম। আর যদি না হয়, আওয়ামী লীগ যদি ফিরে আসে আজ থেকে 10 বছর পরে, এবং ভগবান যদি বা সৃষ্টিকর্তা যে নামেই ডাকি, তিনি যদি এই ইউনূস সাহেবকে বাঁচিয়ে রাখবেন, ভেবে দেখুন তো আওয়ামী লীগ কি রিভেঞ্জটা নেবে। এটা গেল এক। দ্বিতীয়, আমি ধরে নিলাম আওয়ামী লীগ আর ফিরল না, বর্তমান যারা ওই বাচ্চাদের রাজনৈতিক দল আছে সেটা যদি থাকে, বা আমি ধরি বিএনপি, যেটা সব থেকে বেশি সম্ভাবনা, আজ হোক বা কাল হোক, যদি সঠিকভাবে নির্বাচন হয়, যারা বাংলাদেশের রাজনীতি জানেন তারা এটা মানতে বাধ্য হবেন যে বিএনপি সম্ভাবনা ফিরে আসার তালিকায় সবচেয়ে উজ্জ্বল। বিএনপি যদি ফিরে আসে, বিএনপিকে কোণঠাসা করছেন ইউনূস সাহেব, এই বিএনপি কি ছেড়ে দেবে মোহাম্মদ ইউনূসকে? জামাত ইসলামের নাম বাদ দিলে? জামাত ইসলামের নাম এই কারণেই বাদ দিলাম কারণ জামাত তো আওয়ামী লীগ চলে যাওয়ার আগে জামাতকে ব্যান করেছে। সেই ব্যানের পর্ব কি হয়েছে আমরা জানি না, কিন্তু জামাতকে তো খুল্লাম খুল্লা উনি কাজ করতে দিচ্ছেন, জামাতকে বাঁচিয়ে রেখেছেন। জামাত যে এই যে আমরা মানে শেখ হাসিনা 5ই আগস্ট ভারতবর্ষে মানে এই গন্ডগোল হওয়ার পর চলে আসার আগের দিন পর্যন্ত যিনি জামাতের আমির আছেন, তাকে পার্সোনালি আমি কোনোদিন অন ক্যামেরা দেখিনি। ফার্স্ট সেদিন আমি দেখলাম, নামটাম শুনেছিলাম, জানতাম তার সম্পর্কে, কিন্তু তিনি এরকম ভদ্রলোককে দেখতে আমি সেদিন ফার্স্ট দেখলাম। তার আগে ক্যামেরায় আমি কখনো ওকে দেখিনি, এটা আমার দুর্ভাগ্য। সেই জন্য বললাম যে ওরা যদিও একটু মানে ওনার প্রতি সহানুভূতিশীল হয়, বাদ বাকি কারও কিন্তু সহানুভূতির কোনো বিন্দুমাত্র জায়গা নেই। তিনি যদি বেঁচে থাকেন, ওই গাদ্দাফি বা অন্যান্যদের বা বাশার আল আসাদ, বর্তমানে যিনি সিরিয়ার প্রেসিডেন্ট, সদ্য দেশ ছেড়েছেন, তাদের মতন তার পরিণতি হবে বলেই আমি মনে করি। আর যদি চলে গেলেন তো বেঁচে গেলেন। এবার আসি ওয়াকারুজ্জামান সাহেব। ওয়াকারুজ্জামান সাহেবের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে ওয়াকারুজ্জামান সাহেবের নিয়োগ হয়েছে আওয়ামী লীগের আমলে। তিনি আবার আত্মীয় শেখ হাসিনা, তিনি আবার আত্মীয়। স্বাভাবিকভাবে তিনি যত বড়ই দেশভক্ত হন, আমি বিশ্বাস করি তিনি বাংলাদেশের জন্য, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে তিনি দেশভক্ত মানুষ, তিনি যত বড়ই দেশভক্ত হন, ওই যে তার যে লিনিয়েজটা রয়েছে, এই লিনিয়েজ তার জন্য একটা বড় সমস্যার কারণ, এবং এই লিনিয়েজের জন্যই তাকে এখন বিভিন্ন রকম ভাবে ফন্দিয়াটা হচ্ছে। সেটা তিনি বিদেশ সফর থেকে যখন ফিরে আসছেন, তাকে বিভিন্ন রকম ভাবে উত্তক্ত করা হোক, ঘিরে ধরা হোক, সেনা ক্যাম্পে বিভিন্ন সময় আমরা হামলা দেখছি, এই ঘটনাগুলো ঘটছে। এবার যেটুকুন জানতে পারছি যে বাংলাদেশের যে সেনাবাহিনী, তার মধ্যে বেশ কয়েকটা ফ্যাকশন আছে। একটা বিএনপি ফ্যাকশন আছে, একটা নিউট্রাল ফ্যাকশন আছে, একটা বর্তমানে ওয়াকারুজ্জামানের নিজস্ব সেট টিম রয়েছে, এরকম বিভিন্ন রকম ফ্যাকশন আছে। আবার কিছু চরমপন্থী মানুষও প্রত্যেক দেশে থাকে, ওখানেও সেনাবাহিনীতে সেরকম আইডিওলজিক্যাল কারণে চরমপন্থী মানুষজন আছেন। স্বাভাবিকভাবে তিনিও কিন্তু নিজের দেশে থেকেও সুরক্ষিত নন, যার জন্য তিনি এই সুরক্ষা খোঁজার জন্য, যেটা তুমি বলছিলে ইউএস এর
তিনি ইউএসএ কে কতটা পছন্দ করেন সেটা নিয়ে আমার ব্যক্তিগতভাবে আমার সন্দেহ আছে, কিন্তু তিনি বাধ্য হয়েছেন ইউএসএ কে বাংলাদেশে আনার জন্য। এবং এনে ইউনাইটেড নেশনসের, আপনাদের দর্শকদের জন্য বলে রাখি, ইউনাইটেড নেশনসের কাজকর্মের আড়ালে ইউএসএ কে ঢুকতে দেওয়া হয়েছে। তারা চট্টগ্রামে গেছে, রোহিঙ্গা সমস্যা সমাধানের নাম করে তারা সেখানে ঢুকেছে। এবার বলুন তো, রোহিঙ্গা সমস্যা সমাধান ইউনাইটেড স্টেটস করবে কেন? রোহিঙ্গা যারা আরাকান রিজনে থাকতো, মানে আমি মিয়ানমারে থাকতো, বাংলাদেশে এলো, পরবর্তীকালে ভারতে এলো, এটা সমস্যা হচ্ছে বেসিক্যালি এই তিনটে দেশ। এই তিনটে দেশের বাইরে থার্ড পার্টি সিঙ্গুলার, মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, বিশ্বের যে মোরাল পুলিশম্যান ইউএসএ, তারা কেন ইন্টারভিন করবে? আর যদিও ইন্টারভিন করে, বাংলাদেশ কেন মেনে নিল? বাংলাদেশটা একটা গণতান্ত্রিক এবং সম্প্রভু রাষ্ট্র। একজন সম্প্রভু রাষ্ট্র নিজের আন্তরিক বিষয় যে দেশের সাথে কোনোভাবেই সম্পর্কিত নয়, তাদের ঢুকতে দেবে কেন? এটা কিন্তু আমেরিকা জানে। আমেরিকা জানে বলে ইউনাইটেড নেশনসের আড়ালে ঢুকেছে। এবং চীনকে আটকানোর জন্য, চীনকে আটকাতে, আরাকান আর্মিকে সাহায্য করার জন্য। এখানে এই ব্যাপারটা না আবার অনেক বিস্তৃত ব্যাপার। এখানে মানে এক কথায় বোঝানো কতটা যাবে আমি তাও বোঝানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে, চাইনিজ ইন্টারেস্ট বাংলাদেশে অবশ্যই আছে, বিশেষ করে শিলিগুড়ি করিডোরে। শিলিগুড়ি করিডোর একটা ট্রাই জাংশন পয়েন্ট, একদিকে নেপাল, একদিকে ভুটান, একদিকে ভারত বা সিকিম, পশ্চিমবঙ্গ, এই হচ্ছে সিনারিও ওখানটা। এই জায়গা শিলিগুড়ি করিডোর যেহেতু ভারতের একটা, যেটাকে আমাদের খারাপ ভাষায় বলা হয় চিকেন নেক, অর্থাৎ ভারতের একটা কমজোর জায়গা, হিন্দিতে বলে দুখতি রাগ। এই কমজোর জায়গা যেহেতু, সেটাকে টার্গেট করার জন্য চীন বারংবার চেষ্টা করছে। সেটা কখনো ডোকলাম থেকে, কখনো সরাসরি নেপালের যে পয়েন্টগুলো রয়েছে। নেপাল যেহেতু বর্তমানে সেখানে একটা বড় প্রভাব রয়েছে সেখানকার মাওবাদী সরকারের। তো এখন যদিও তারা কোয়ালিশন করে সরকার টরকার চালায় বিভিন্ন সময়, কখন বলতে বলতে সরকার ওদের ভেঙে যায় সেটা তো আমি বুঝতে পারি না, কারণ মাঝে মধ্যে ওদের সরকার ভেঙে যায়। 7 বছরে অনেকবার সরকার এদিক ওদিক হয়েছে। তো নেপালের এই রাজনৈতিক অস্থিরতার সুযোগকে কাজে লাগিয়ে চাইনিজ আর্মি কিন্তু ওখানে তার প্রভাব বাড়াচ্ছে। উদ্দেশ্য একটাই, এই শিলিগুড়ি করিডোর, এবং সেটাকে টার্গেট করার জন্যই লালমনিরহাটে তারা ক্যাম্প করতে চাইছে। লালমনিরহাটে ক্যাম্প করলে সেটা হচ্ছে, আমাদের যদি শিলিগুড়ি করিডোর থেকে দেখি তাহলে 10 থেকে 12 কিলোমিটার হচ্ছে ওই রেঞ্জটা। একটা ওখানে যদি ভারতের সন্দেহের বা ভারতের সমস্যার জায়গা কেন, কারণ হচ্ছে ফাইটার প্লেন যে স্পিডে ওড়ে, এই 10 কিলোমিটারটা কয়েক ফ্র্যাকশন অফ সেকেন্ডের ব্যাপার। স্বাভাবিকভাবে ভারতের চিন্তার কারণ আছে। এছাড়াও যে পরিমাণ বাংলাদেশে চাইনিজ ইনভেস্টমেন্ট বাড়ছে, তাদের ডেভেলপমেন্ট প্রজেক্টের নাম করে, এবং চাইনিজ ইন্টেলিজেন্সের, যারা চাইনিজ ইন্টেলিজেন্স সম্পর্কে জানেন তারা খুব ভালো জানবেন যে আমাদের দেশে যেরকম RNAW আছে, বা ন্যাশনাল ডোমেস্টিক পারপাসে NIA আছে, বা আমেরিকার জন্য CIA আছে, এইভাবে মানে এই সংস্থাগুলো যেভাবে অপারেট করে, চাইনিজ ইন্টেলিজেন্স কিন্তু ওইভাবে অপারেট করে না। চাইনিজ ইন্টেলিজেন্স তাহলে কিভাবে অপারেট করে? তারা বিভিন্ন দেশে যায় ডেলিগেট হিসেবে। কিভাবে? এই যে বিভিন্ন সংস্থাগুলো, চাইনিজ সংস্থাগুলো রয়েছে, যারা লোন দেয় বা ডেপ্ট দেয় বা পয়সা দেয় বিভিন্নভাবে, বা উন্নয়নমূলক কাজে যারা কূটনীতিবিদদের সঙ্গে যায়, তারা কি করে? এই বিষয়গুলোকে, মানে এই যে যারা এজেন্ট আছেন বা যারা চাইনিজ ইন্টেলিজেন্স অফিসার আছেন, তারা এর মধ্যে ঢুকে পড়ে কি করেন? ওই গোটা জায়গাটা রেকি করেন। গোটা জায়গাটা রেকি করার পর তারা কিন্তু নিজের দেশে সেই রিপোর্ট পাঠান। RNAW বা এই এজেন্টরা যারা আছে, তারা কিন্তু অনেকটা লুকিয়ে বা আড়ালে কাজ করে। চাইনিজ ইন্টেলিজেন্স অফিসাররা সেভাবে কাজ করেন না। চাইনিজ ইন্টেলিজেন্স অফিসার, এই যে আমরা গল্প করছি, আমার আপনার পাশে বসে চা খাবে, আপনি বুঝতে পারবেন না, কাজ করে বেরিয়ে যাবে। ওদের এটা একটা অনেক বড় সুযোগ আছে। সে জায়গায় দাঁড়িয়ে এই যে যতগুলো ডেভেলপমেন্ট প্রজেক্ট হচ্ছে, খোঁজ নিয়ে দেখবেন সমস্ত জায়গায় কিন্তু ইন্টেলিজেন্স অ্যাসপেক্ট তো আছে। এবং কোন কোন জায়গায় তারা হাত দিচ্ছে, কেন মনে হচ্ছে এই কথাটা? লালমনিরহাট 1 নম্বর উদাহরণ। দ্বিতীয় উদাহরণ হচ্ছে এই যে তিস্তার যে জল চুক্তি প্রকল্প, বা ওরা বলে তিস্তার পানি চুক্তি প্রকল্প, সেই যে ওরা ড্যামগুলো তৈরি করবে, সমস্ত এই সেন্সিটিভ জায়গাগুলো চাইনিজ কোম্পানিগুলোকে দেওয়া হচ্ছে। আচ্ছা, পৃথিবীতে সব থেকে ভালো জিনিস কি চাইনিজরা তৈরি করে? চাইনিজরা তো সস্তার জিনিস তৈরি করে, কিন্তু টেকসই হয়? এটা কিন্তু প্রশ্ন। তাহলে এটা কি পাকিস্তান জানে না? এটা কি বাংলাদেশ জানে না? তারপরেও তারা দেবে? নিশ্চয়ই তাদের কিছু আঁতাত আছে। আঁতাতের জায়গাটাও আবার অনেকটা জিওপলিটিক্যাল আছে, সেটা তো আপনারা জানেন। এবার এই চীনকে আটকাতে বাধ্য হয়ে আমেরিকা ঢুকছে। আমেরিকার সমস্যাটা হলো কি, আমেরিকা ভারতকে চায়, কিন্তু ভারত মানে ধরুন আমি যদি ভারত হই, আমার কাঁধে বন্দুক রেখে আমি আমেরিকাকে গুলি চালাতে দেবো না। এটা হচ্ছে সহজ বাংলায় ভারতের পলিসি। তাহলে একটা কাঁধ এরকম দরকার। সেই কাঁধ যখন ভারত হচ্ছে না, বাংলাদেশ হচ্ছে আমেরিকার সেই কাঁধ। তার জন্যই তাদের এই
ইউনাইটেড নেশনস এর মাধ্যমে বাংলাদেশে অনুপ্রবেশ। বেশ ভালো, সুন্দর করে বোঝালে। আর